বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। এই পরিসংখ্যান অধ্যায়টা অনেক ছোট থেকে শেখানো হয়। মেবি ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, অনেক ছোট থেকে শেখানো হয়। আচ্ছা, যাই হোক, এই পরিসংখ্যানটা আমি আজকে নবম দশম শ্রেণীর জন্য পড়াবো। যদিও বেসিক অনেক কিছু নিয়ে আমি আলোচনা করব এবং অন্য ক্লাসের ছেলেমেয়েরা আমার ক্লাস থেকে উপকৃত হবে ইনশাল্লাহ। আর এই পরিসংখ্যানটা নতুন কারিকুলামে এমনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে যে এখান থেকে পরিসংখ্যানটা থেকেই যদি ভালোভাবে করা যায়, ছেলেমেয়েরা এখান থেকে 2টা সৃজনশীল এসএসসি বোর্ড পরীক্ষায় কমন পাবে এবং সেটা দিতে পারবে। এদের বিভাগটা এমনভাবে সাজানো হয়েছে, 4টা বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন ক, খ, গ, ঘ। প্রত্যেকটা বিভাগ থেকে 2টা করে প্রশ্ন থাকবে এবং স্টুডেন্টকে যে কোনো বিভাগ থেকে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নটা এমন থাকবে, যে কোনো বিভাগ থেকে কমপক্ষে একটা করে উত্তর সহ মোট 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 4টা বিভাগে যদি 2টা করে থাকে, 4 দুগুণে 8টা, তাকে উত্তর করতে হবে 5টা। তার মানে যে কোনো বিভাগ থেকে 2টা দিতে পারবে। এবং পরিসংখ্যানটা হচ্ছে তার মধ্যে খুবই সহজ এবং ছেলেমেয়েদের পাস করার জন্য ভালো একটা অধ্যায়। যারা অন্যান্য অঙ্ক একটু কম বোঝো, সূত্র মাথায় থাকে না, তাদের জন্য পরিসংখ্যানটা বেটার। এখানে অল্প কয়েকটা সূত্র আছে, যেমন এই কয়টা: সারণী, গড়, মধ্য, প্রচুরক, আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা। তার মধ্যে সারণী তৈরি করা, এটা আমরা অনেক আগে থেকে শিখছি। ক্লাস 6, 7, 8 এগুলোতে সারণী তৈরি করা শেখা হয়। এবং মনে আছে কিনা, ওই জন্য আমি যেহেতু বেসিক থেকে আলোচনা করবো, ওই জন্য সারণী কিভাবে তৈরি করতে হবে সেটাও শেখাবো। ওই জন্য একটা স্টুডেন্ট যদি এসএসসি বোর্ড পরীক্ষার জন্য পরিসংখ্যানটা খুব ভালোভাবে প্রিপারেশন নেয়, তার জন্য ফেল করা কঠিন হবে ইনশাল্লাহ। দেখো, যেমন এখান থেকে যদি 2টা সৃজনশীল দেয় এসে 10 দুগুণে 20 নাম্বার, আবার শর্ট কোশ্চেন আছে। পরিসংখ্যান থেকে যদি 2টা শর্ট কোশ্চেনও আসে, 2 2 4 নাম্বার, তাহলে 20 আর 4 কত হচ্ছে 24। 2টা যদি এমসিকিউ আসে, তাহলে আর 2 26, তার মানে 25+ নাম্বার থাকতেছে পরিসংখ্যান থেকে। ঠিক আছে, তাহলে চলো আমরা পরিসংখ্যান নিয়ে একটু আলোচনা করি। পরিসংখ্যান এই জিনিসগুলোতে আসতেছি, তার আগে আমরা পরিসংখ্যানের বেসিক কিছু জিনিস জানি। পরিসংখ্যানটা কি? সংখ্যাসূচক কোনো তথ্যকেই আমরা পরিসংখ্যান বলবো। পরিসংখ্যান হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে প্রাথমিক তথ্য আর একটা হচ্ছে মাধ্যমিক তথ্য। প্রাথমিক তথ্য কোনগুলো? যেগুলোকে আমরা উৎস থেকে, মানে সরাসরি সামনে ঘটতেছে সেখান থেকে তথ্য কালেক্ট করে, সেগুলোকে বলা হয় প্রাথমিক তথ্য। বা প্রত্যক্ষ, মানে আমরা যা দেখতেছি সেখান থেকে তথ্য গ্রহণ করতে, সেগুলো হচ্ছে আমাদের প্রাথমিক তথ্য। আরেকটা হচ্ছে মাধ্যমিক তথ্য বা পরোক্ষ তথ্য। মাধ্যমিক তথ্যটা কোনটা? কারো মাধ্যমে যেটা পাচ্ছি, শোনা কথা আমরা বাংলা ভাষায় যেটা বলি, বা আমার নিজের অজান্তে কোনো কিছু ঘটতেছে কিন্তু কারো মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতেছি, সেটাকে বলবো হচ্ছে মাধ্যমিক তথ্য। ঠিক আছে, তারপরে আসো, তথ্য গেল আমাদের। এখন দেখবো বিন্যস্ত, অবিন্যস্ত, তারপর ঊর্ধ্বক্রম, অধঃক্রম। এখন দেখো, এখানে আমি কিছু তথ্য লিখলাম, 3, 4, 2, 5, এই তথ্যগুলো লিখলাম। এই তথ্যগুলোকে বলতেছি আমি অবিন্যস্ত তথ্য। অবিন্যস্ত কেন? এগুলো দেখো, 2 এখানে আছে, 3 এখানে আছে, 4 এখানে আছে, 5, তাহলে এগুলো এলোমেলো অবস্থায় আছে, তাহলে এইগুলোকে বলবো হচ্ছে অবিন্যস্ত বা তথ্য। তাহলে এইগুলোকে বলবো হচ্ছে অবিন্যস্ত। আর বিন্যস্ত কখন হবে? যখন এগুলো সাজানো থাকবে, যেমন 2, 3, 4, 5, তাহলে এইগুলোকে বলবো হচ্ছে বিন্যস্ত। ঠিক আছে, তাহলে যেগুলো সাজানো থাকবে সেগুলোকে বলবো হচ্ছে বিন্যস্ত, আর যেগুলো অগোছালো, অসাজানো থাকবে সেগুলোকে বলবো হচ্ছে অবিন্যস্ত। তাহলে বিন্যস্ত গেল, অবিন্যস্ত গেল। এখন
আমরা আরেকটা হচ্ছে ঊর্ধ্বক্রম আর একটা হচ্ছে অর্ধক্রম। যেগুলো ছোট থেকে বড় আকারে সাজানো থাকে সেগুলোকে বলা হয় ঊর্ধ্বক্রম, আর যেগুলো বড় থেকে ছোট আকারে সাজানো থাকে সেগুলোকে বলা হয় অর্ধক্রম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখন দেখো চলে আসবো পরিসর কিভাবে বাইর করা হয়। যদি আমরা সারণী তৈরি করতে চাই তাহলে সারণী তৈরি করতে গেলে আমার লাগবে পরিসর, শ্রেণী সংখ্যা, তারপর আমরা সারণী তৈরি করতে পারবো। আচ্ছা দেখো, তাহলে পরিসর, এটা আমাদের একটা সূত্র বলতে পারো। পরিসর পরিসর সমান সমান লিখবো আমরা হচ্ছে বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা বা ছোট সংখ্যা। তার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে সেটাকে বলবো আমি হচ্ছে পরিসর। পরিসর কি? বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যা বাদ দিলে তার সাথে 1 যোগ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলবো আমরা পরিসর। ঠিক আছে, আরেকটা দেখো শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যাটা কি? এই যে পরিসর আছে, পরিসর ভাগ হচ্ছে ব্যবধান। এখন ব্যবধানটা কত নিবা? এই যে শ্রেণী সংখ্যাটা, যখন আমরা সারণী তৈরি করব সারণীতে ঘর কয়টা হবে এই ব্যবধানের উপর ডিপেন্ড করবে। যদি ব্যবধানটা বেশি হয় তাহলে ঘর সংখ্যা হবে কম, আর ব্যবধানটা যদি কম হয় ঘর সংখ্যা হবে বেশি। এটা স্টুডেন্ট নিজের উপর ডিপেন্ড করবে যে আমি ঘর কতগুলো তৈরি করব। যদি যে তথ্যটা দেওয়া থাকবে ওটা বেশি ঘরের মধ্যে প্রেজেন্ট করাইতে চাই তাহলে ব্যবধান নিতে হবে কম, আর যদি মনে করি আমি কম ঘরের মধ্যে এইটাকে সীমাবদ্ধ রাখবো তাহলে এখানে আমাদের ব্যবধান নিতে হবে বেশি। এটা নিজের উপর ডিপেন্ড করবে। আর যদি তোমাদেরকে সারণী তৈরি করতে বলে এবং সারণী তৈরি করার সময় এখানে ব্যবধানটা উল্লেখ করে থাকে যে 5 ব্যবধান ধরে সারণী তৈরি করো বা 10 ব্যবধান করে সারণী তৈরি করো, নয়তো বা 8 ব্যবধান ধরে সারণী তৈরি করো, তখন তোমাদেরকে কি করতে হবে? যে ব্যবধান দেওয়া থাকবে ওই অনুযায়ী তোমাদেরকেই সমাধান করতে হবে। ঠিক আছে, তখন আর ব্যবধানটা আমরা ইচ্ছা মতো নিতে পারবো না, অন্যথায় আমরা ইচ্ছা মতো ব্যবধান নিয়ে সারণী তৈরি করব। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন কি করব, 1 নম্বর যে সারণী তৈরি করে কিভাবে আমরা সেইটা দেখব। তা সারণী তৈরি করার জন্য অবশ্যই আমাদের কিছু তথ্য লাগবে, সেই তথ্যগুলো আমরা বই থেকে কালেক্ট করতেছি। দেখো তাহলে এখান থেকে তোমাদের বই থেকে দেখো পরিসংখ্যান অধ্যায় 17 উদাহরণ 1 নাম্বার একটা দেওয়া আছে। এখানে বলা আছে কোন এক শীত মৌসুমে শ্রীমঙ্গলে জানুয়ারি মাসের 31 দিনের সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস নিচে দেওয়া আছে। সর্বনিম্ন তাপমাত্রা গণসংখ্যা নিবেশনের সারণী তৈরি করো। এই ধরনের কোশ্চেনগুলো থাকবে। আর এখান থেকে তোমাদের 31 দিনের তাপমাত্রা দেখো। তোমাদের প্রথম দিনের তাপমাত্রা ছিল 14, দ্বিতীয় দিন 14 ডিগ্রি সেলসিয়াস, আবার 14, 13, 12 এইভাবে 31 দিন পর্যন্ত তাপমাত্রা দেওয়া আছে। তাহলে এই রকম প্রশ্ন থাকবে, প্রশ্নতে বলা থাকবে এইরকম। বা তোমাদের আরেকভাবে প্রশ্নগুলো হতে পারে যে নবম শ্রেণীর অথবা দশম শ্রেণীর স্টুডেন্টদের গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, সারণী তৈরি করো। এই ধরনের অনেকভাবে এরকম তথ্য অবশ্যই থাকে। তথ্য যদি থাকে সেটাকে আমরা সারণীর মাধ্যমে কিভাবে প্রেজেন্ট করবো সেটা আমাদের মুখ্য বিষয়। দেখো তাহলে তোমাদের কাজ হবে লেখা হচ্ছে এখানে সবার প্রথমে যেটা লিখতে হবে বৃহত্তম সংখ্যা বা বড় সংখ্যা। বৃহত্তম সংখ্যা। এখন তোমাকে এই সংখ্যাগুলোর মধ্যে খুঁজে বের করতে হবে সবচেয়ে বড় সংখ্যা কোনটা আছে। তাহলে এখানে 14, 13, তাহলে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 14। ঠিক আছে, ছোট সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা কত দেখো তো, সবচেয়ে ছোট সংখ্যা যেটা। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা যদি আমি খুঁজি 6। আর তাহলে আবার পরিসরের সূত্রটা কি বলতো? পরিসর বৃহত্তম সংখ্যা
বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা, তার সাথে 1 যোগ। তাহলে বৃহত্তম সংখ্যাটা কত বলো? 14। ক্ষুদ্রতম সংখ্যা কত? 6, তার সাথে 1 যোগ। তাহলে 14 থেকে যদি 6 বাদ দেই কত হয়? 8, তার সাথে 1 যোগ, টোটাল কত? 9। তাহলে আমার পরিসর বাইর হলো কত বলো তো? পরিসর বাইর হলো আমার 9। তারপর বাইর করতে হবে আমার শ্রেণী সংখ্যা, মানে আমি যে ঘরটা আঁকবো, টেবিলটা তৈরি করব, তাহলে এই টেবিলটায় ঘর সংখ্যা কয়টা হবে? তারপর লেখা আছে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা কি বলছিলাম? পরিসর। পরিসর ভাগ হচ্ছে ব্যবধান। পরিসর কত বাইরে আছে বলো তো? 9। তাহলে এখন আমি ব্যবধানটা কত ধরব? ব্যবধানটা যেহেতু পরিসর বাইরে আছে মাত্র 9, তাহলে আমাদের ব্যবধানটা কম করে ধরতে হবে। 2 ধরতে পারি, 2 ধরলে ঘর সংখ্যা যতটা হবে, 3 ধরলে ঘর সংখ্যা তার চেয়ে কম হবে, 4 ধরলে আরো কম হবে। তাহলে মোটামুটি 3 × 9, আমি যদি ব্যবধানটা 3 ধরি তাহলে 3টা ঘর পাচ্ছি, আর 2 যদি ধরি তাহলে 4 দশমিক সামথিং আসবে। দশমিক আসলে ওইটাকে পূর্ণ সংখ্যা নিতে হবে, তাহলে আমি 3 ধরি, এবং দশমিক আসলে ওইটা কি হবে সেটাও দেখাচ্ছি। 3 × 9। তাহলে আর একটা কাজ দেখো, যদি আমি এখানে 2 ধরতাম, যদি 2 ধরবো না, আচ্ছা, তাহলে 9 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি কত হয় বলো তো? 9 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, 9 ভাগ, এখানে হচ্ছে 4.5, তাহলে 4.5। তাহলে ঘর কখনো তোমার অর্ধেক হয় না, ভগ্নাংশ হয় না, ওই জন্য আমরা এটাকে এইভাবে দিয়ে পূর্ণ সংখ্যা লিখি, 5 লিখি। তাহলে দশমিক কোনো সংখ্যা আসলে 3 দশমিক সামথিং আসলে 4 ধরবো, 4 দশমিক সামথিং আসলে 5 ধরবো, 5 দশমিক সামথিং আসলে 6 ধরবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে আর পরিবর্তন করার দরকার নেই, কিন্তু দশমিক যদি আসে তাহলে পরের সংখ্যা আমরা পরে পূর্ণ সংখ্যাটা নিব। তাহলে ব্যবধান 3 করে ধরে নিয়ে আমরা করব ব্যবধান 3 করে ধরাতে। তাহলে আমাদের দেখো 3 করে ধরাতে পূর্ণ সংখ্যা আসছে 3টা ঘর, আমরা ঘর 2টার বেশি নিব সবসময়ের জন্য, যা আসবে তার চেয়ে 2টা ঘর বেশি নিব, মানে একটা নাম লেখার জন্য আর একটা হচ্ছে তোমার মোট লেখার জন্য। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে ঘর হবে আমার কয়টা? 3টা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত ছিল? 6, বৃহত্তম সংখ্যা ছিল কত? 14। তাহলে একটা সারণী তৈরি করি, চলো। তাহলে এখন আমরা সারণীটা তৈরি করি। তাহলে সারণীর জন্য আমাদের কি লাগবে? এখানে কি দেওয়া আছে? তাপমাত্রা, ওই জন্য লিখবো তাপমাত্রা। তাপমাত্রা এটা কি? সেলসিয়াস। তাহলে তাপমাত্রাটা একটা। তারপর আমরা লিখবো হচ্ছে টেলি, তারপর লিখবো হচ্ছে গণসংখ্যা, তাহলে আমাদের সর্বনিম্ন কত ছিল বলতো? 6। ব্যবধান কত ধরছিলাম? 3। 6 এর সাথে 3 যোগ করো, তাহলে 6, 7, 8। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে, তাহলে 6, 6, 6, 7, 8। তাহলে আমরা এখানে লিখব তাপমাত্রা 6 থেকে কত দূর পর্যন্ত? 8 পর্যন্ত। আমরা কি শ্রেণী অর্থাৎ ব্যবধানটা তৈরি করতেছি, যেটাকে আমরা বলি শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। ঠিক আছে, তাহলে তারপর দেখো 9 থেকে 3, 9, 10, 11। তাহলে এখানে হচ্ছে 9 থেকে 11, তারপর 12, 13, 14। তাহলে এখান থেকে হচ্ছে 12, 12, 13, 14। ঘর হলো কয়টা? 1, 2, 3, আর একটা লিখবো হচ্ছে মোট লেখার জন্য।
ঠিক আছে। তাহলে এখন সারণী তৈরি করার জন্য আমরা টেলিটা আর হচ্ছে গণসংখ্যাটা পূরণ করবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা আমাদের এই যে সর্বনিম্ন যে সংখ্যাটা আছে, আর আমাদের ব্যবধান কত ধরছিলাম আমরা 3 করে, তাহলে 6 আর 3 কত হয় 9, কিন্তু তখন আমরা 6কে বাদ দিই, ওই জন্য 6 সহ শুরু করতে হবে। 6 6 7 8 এই হলো আমার 3। তাহলে 6 7 8 3, 9 থেকে 11, তারপর হচ্ছে 12 থেকে 14। এখন আমাকে দেখতে হবে 6 থেকে 8 এর মধ্যে সংখ্যা কয়টা আছে। দেখো এখন 6 থেকে 8 এর মধ্যে আমি যদি দেখি কতটা সংখ্যা আছে, 6 থেকে 8 6 থেকে 8 6 থেকে 8 6 থেকে 8 8 একটা আছে, 1 1 2 3 4 5 6 7 8 9 9 10, তাহলে কয়টা হচ্ছে 11টা। তাহলে এই 6 থেকে 8 এর মধ্যে কয়টা সংখ্যা আছে 11টা। তাহলে 11 আমি কিভাবে লিখবো, 1 2 3 4 1 2 3 4, এই যে 5 5 5 10, তাহলে গণসংখ্যা হচ্ছে 11। ঠিক আছে। তারপর দেখবো হচ্ছে 9 থেকে 11 এর মধ্যে কয়টা সংখ্যা আছে, 9 থেকে 11 9 থেকে 11 1 2 3 4 5 6 6 7 8 9 10 11 12 13, তাহলে আছে কয়টা 13টা। তাহলে এখানে 13টা লিখব তো, তাহলে 1 2 3 4 5 1 2 3 4 5 10 আর 3 হচ্ছে 13, তাহলে সংখ্যা লিখবো এখানে 13। তাহলে আমরা 13 লিখলাম। এখন 12 থেকে 14 কয়টা আছে দেখো, 12 থেকে 14 1 2 3 4 5 6 7, আর আছে 7 আর 9, তাহলে এখানে হচ্ছে 7টা। তাহলে 1 2 3 4 5 6 7। এখন এগুলোকে যোগ করে দেখো 31টা হয়েছে কিনা। যদি 31 হয় তাহলে এই সারণীটা তৈরি করা ঠিক আছে, আর যদি না হয় তাহলে সারণী তৈরি করা ঠিক নেই। তাহলে 11 যোগ 13 7, তাহলে 31। তাহলে 31 যেহেতু বাইরে হয়েছে তাহলে আমার সারণীটা তৈরি করা ঠিক আছে। তাহলে এখানে লিখবো মোট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে সারণী এইভাবে তৈরি করতে হয়। সারণী তৈরি করার জন্য একটা তথ্য দেওয়াই থাকবে, সেখানে তাপমাত্রা হতে পারে, বয়স হতে পারে, কোনো একটা পরীক্ষায় প্রাপ্ত নম্বর হতে পারে, এই তথ্যগুলো দেওয়া থাকবে। তারপর তোমাদের প্রথম কাজ হচ্ছে কি, বৃহত্তম সংখ্যা তৈরি ধরে নাও, এবং ধরে নেওয়া বলতে এখানে দেওয়াই থাকবে, সেখান থেকে বাইর করে নিতে হবে। তারপর ক্ষুদ্রতম সংখ্যা বাইর করে নিতে হবে। নেওয়ার পর তারপর শ্রেণীর সংখ্যা বাইর করতে হবে। শ্রেণীর সংখ্যাটা কি, বৃহত্তম সংখ্যা ধরলাম, ক্ষুদ্রতম সংখ্যা, তারপর বাইর করতে হবে পরিসর। বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিয়ে তার সাথে 1 যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে তোমার পরিসর। তারপর বাইর করবো কি আমি শ্রেণী সংখ্যা। পরিসরকে শ্রেণী সংখ্যা দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা। তাহলে এখানে 3টা দেখো, 1টা 2টা 3টা, এই যে 3টা বাইর হয়েছে। এই যে মোট লেখার জন্য একটা ঘর তৈরি করবো, আর একটা হচ্ছে নাম লেখার জন্য। সব সময়ের জন্য 2টা করে ঘর বেশি নিতে হবে সারণী তৈরি করার জন্য। এখানে সারণী তৈরি করার এই অঙ্কগুলো 8-এ আছে, 7-এ আছে। যারা 7-এর স্টুডেন্ট, 8-এর স্টুডেন্ট, তারা এই ভিডিওটা তাদের জন্য খুব উপকারে আসবে। আর নবম দশম শ্রেণীর জন্য এই ধরনের কোশ্চেন খুব কম আসে, যেহেতু আমি A to Z বেসিক থেকে আলোচনা করতেছি, ওই জন্য সব করাচ্ছি। ঠিক আছে। সারণী নবম দশম শ্রেণীর স্টুডেন্টের জন্য তুলনামূলকভাবে একটু গুরুত্ব কম, তবে যেহেতু পরিসংখ্যানে সব কিছু করাবো ইনশাল্লাহ, ওই জন্য প্রথম থেকে শুরু করছি। দেখো, তাহলে এইভাবে যদি তোমরা দাও এবং পরীক্ষায় যদি আসে, তাহলে অবশ্যই এখান থেকে কতে আসলে 2 নম্বর, খ অথবা গতে যদি আসে 4 নম্বর পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমাদের সারণী হয়ে গেল। তাহলে এখন আমরা দেখবো হচ্ছে গড়। গড় কি জিনিস দেখো, গড়টা নবম দশম শ্রেণীর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে বোর্ড পরীক্ষায় কোশ্চেন হয় প্রত্যেকবারে। এখানে গড়টা দেখো, আমি তোমাদেরকে এমসিকিউ এবং সিকিউ, এমসিকিউ কিভাবে আসে, সিকিউ কিভাবে আসে সবই দেখাবো।
এমসিকিউটা কিভাবে হয় এবং সিকিউ কিভাবে হয়। গড়ের নিয়ম হচ্ছে মোটামুটি হচ্ছে তিনটা, একটা এমসিকিউ এর জন্য, একটা গাণিতিক গড়, আর একটা হচ্ছে সংক্ষিপ্ত গড় পদ্ধতি। তার মধ্যে সংক্ষিপ্ত গড় পদ্ধতি হচ্ছে সিকিউ এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এমসিকিউ এর জন্য হচ্ছে 1 নাম্বারটা যেটা তথ্য দিয়ে করা হয় এটা। আচ্ছা দেখো, তাহলে আমরা দেখতেছি হচ্ছে গড়। গড় 1 নাম্বার, এটাতে তথ্য দেওয়া থাকবে। তথ্য দেওয়া থাকলে গড়কে আমরা এক্স ড্যাশ দ্বারা প্রকাশ করি। সূত্র হচ্ছে সামেশন xi ভাগ হচ্ছে n। সামেশন অর্থ কি? এটাকে বলে সামেশন। সামেশন অর্থ হচ্ছে সমষ্টি বা যোগফল। আর n বলতে যতগুলো সংখ্যার আমরা যোগফল বের করব তার সংখ্যাটাকে আমরা n বলি। 2 নম্বর গাণিতিক গড়। গড় পদ্ধতি বা তাহলে এখানে হচ্ছে তোমার গড় সমান সমান x ড্যাশ সমান সমান সামেশন fi xi ভাগ হচ্ছে তোমার n। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র। 1 নম্বর সূত্রটা তথ্য দেওয়া থাকবে, আর এটা হচ্ছে তোমার সারণী থেকে গড় বের করতে বলবে। ঠিক আছে? তারপর 3 নম্বর সংক্ষিপ্ত গড় পদ্ধতি। সংক্ষিপ্ত গড় পদ্ধতি আমি শর্ট করে লিখলাম। এটা সূত্র হচ্ছে a প্লাস সামেশন fi xi সামেশন fi uy। এটা হচ্ছে ধাপ বিচ্যুতি অথবা অনুমিত গড় ভাগ হচ্ছে n ইনটু হচ্ছে x। এই তিনটা সূত্র তোমরা লিখে নাও। গড় করতে গেলে আমাদের এই তিনটা পদ্ধতিতে করতে হবে। এখান থেকে প্রত্যেকটারে আমি এমসিকিউ এবং সিকিউ কিভাবে উত্তর করতে হবে সবে দেখাই দেব। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এইটা হচ্ছে আমাদের এই তিনটা সূত্র লাগবে গড়ের জন্য। আমি যে কোনো অধ্যায়ের জন্য প্রথমে আমাকে সূত্রগুলো আলোচনা করব, সবগুলো সূত্র একবারে দেব না, আমি টপিক অনুযায়ী আগাবো। যেমন গড়ের সূত্রগুলো দেখানো হলো, এই সূত্রগুলোর ব্যবহারগুলো শিখবো। ব্যবহার শেখার পর তারপর আগে দেবো মধ্যকে, তখন মধ্যক নিয়ে আলোচনা করব। এইভাবে প্রত্যেকটা স্টেপ টু স্টেপ আমি সূত্র দিব। আর এক গাদা সূত্র যখন দেওয়া হয় তখন সেগুলো আর মনে থাকে না। আচ্ছা, তাহলে দেখো আমরা এখন গড় 1 নাম্বারটা করব। তথ্য দেওয়া থাকলে সেই গড়টা আমরা কিভাবে বের করব। তাহলে গড় তথ্য দেওয়া থাকে, মনে করো 3 4 5 7 8 9 এইটা দেওয়া আছে। এই তথ্যগুলো দেওয়া আছে, এর গড় বের করতে বলছে। যদি আমরা এমসিকিউ এর জন্য করি, এমসিকিউ যদি এমসিকিউ এর জন্য করি তাহলে আমি কি করব? তাহলে 3 যোগ 4 যোগ 5 যোগ 7 যোগ 8 ভাগ সংখ্যা কয়টা আছে দেখো তো, 1 2 3 4 5 ভাগ হচ্ছে 5। এইটা তাহলে এখান থেকে আমি যদি এখানে যোগ করি 3 যোগ 4 যোগ 5 যোগ 7 যোগ 8 ভাগ হচ্ছে 5, তাহলে এখানে আছে 5.4। তাহলে এখানে 5.4 হচ্ছে আমার উত্তর। এখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এর মধ্যে হচ্ছে তার সংখ্যা 1 2 3 4 5, ওই জন্য সংখ্যা হচ্ছে 5। আর উপরে হচ্ছে যতগুলো সংখ্যা দেওয়া থাকবে তার যোগফল। এটা হচ্ছে তোমার এমসিকিউ আকারে যদি আসে, পড়ায় দেওয়ার পর তোমার অপশন যেটাতে মিলে যাবে তোমরা বৃত্তগুলো ভরাট করে দিও। আর যদি এটা ক নাম্বারে 2 মার্কের জন্য আসে তখন এটা করে দিলে আসলে 2 মার্কের জন্য গ্রহণযোগ্য হবে না, তার জন্য একটু লিখতে হবে তোমাকে। তাহলে তোমরা এই মানটা দেওয়া আছে, তোমরা সবার আগে যে কাজটা করবো এখানে লিখবা ধরি xi সমান সমান কত দেওয়া আছে 3, 4, 5
7, 8, 9 এইভাবে এগুলো লেখা হবে। আমাদের সূত্রটা কি ছিল যে গড় সমান সমান সামেশন xi ভাগ কত n। তাহলে আমি xi ধরে নিলাম, তাহলে এখানে আমি একটু সমষ্টি চিহ্নটা দিব। সমষ্টিটা যদি দিই তখন লিখব 3 বা 3 যোগ 4 যোগ 5 যোগ 7 যোগ হচ্ছে 8। তাহলে এটা সমষ্টিটা বাইর করে নেব। সমষ্টি বাইর করলে কত হচ্ছে দেখো, 8 সাথে কত হয় 15, 15 আর 5 এ কত 20, 20 আর 4 24, 24 আর 3 এ 24, 25, 26, 27। তাহলে এটা হচ্ছে তোমার 27। তাহলে এখন আমরা লিখব নির্ণয় গড় x ড্যাশ। তাহলে এখানে হচ্ছে সামেশন xi ভাগ হচ্ছে n। তাহলে এখানে সামেশন xi সমান সমান কত বাইর করলাম 27, তাকে ভাগ করব কত দিয়ে 1 2 3 4 5 দিয়ে। তাহলে আমাদের ওইটাই চলে আসবে 5.4। এইটা হচ্ছে আমাদের উত্তর। দেখো একই জিনিস, তবে এইটা একটু সাজায় লিখতে হবে, কারণ এখানে যখন কতে আসবে তখন 2 নাম্বার থাকবে, আর 2 নাম্বারের জন্য জিনিসটা একটু তোমাকে সাজায় লিখতে হবে, বড় করে লিখতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এইটা হলো আমাদের 1 নাম্বার সূত্র, অর্থাৎ x ড্যাশ সমান সমান যেটা দেওয়া থাকবে, তাহলে x ড্যাশ সমান সমান সামেশন xi ভাগ হচ্ছে n যদি তখন থাকবে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। তারপর এখন চলে আসবো আমরা গাণিতিক গড় পদ্ধতিতে কিভাবে আমরা গড় নির্ণয় করব। চলো আমরা এখন গাণিতিক পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করে সেটা দেখি। গাণিতিক গড় পদ্ধতিতে নির্ণয় করার জন্য এখানে একটা শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে, গণসংখ্যা দেওয়া থাকবে। তারপর এখান থেকে আমাকে মধ্যমান বাইর করে নিতে হবে, আর হচ্ছে xi বাইর করে নিতে হবে। যেহেতু সূত্রটা আমি একটু লিখে রাখি, এখানে x ড্যাশ সমান সমান লেখা যায় সামেশন xi ভাগ হচ্ছে তোমার n। তাহলে আমাকে এই সূত্র অনুযায়ী আগাইতে হবে। এখন তাহলে দেখবো আমরা গাণিতিক গড় বাইর করার জন্য। দেখো এই যে সারণীটা দেওয়া আছে, তোমরা বই থেকে যদি দেখতে চাও তোমাদের বোর্ড বই 334 পৃষ্ঠা, তোমাদের বোর্ড বই 334 পৃষ্ঠায় একটা উদাহরণ দেওয়া আছে, সেটা উঠানো আছে। এখানে দেখো বলা আছে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা 25 থেকে 34, 33 থেকে 44 এই সারণীটা দেওয়া আছে। এখান থেকে আমরা গড় নির্ণয় করব। গড় নির্ণয় করার জন্য তোমাদের এই টেবিলটা মনে রাখতে হবে। প্রথমে লিখতে হবে শ্রেণীব্যাপ্তি যেটা দেওয়া আছে, তাহলে এটা লিখব শ্রেণীব্যাপ্তি। তারপর লিখতে হবে মধ্যমান। মধ্যমানকে আমি xi দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, তারপর লেখা হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যাকে প্রকাশ করে এপাই দ্বারা। তারপর হচ্ছে এপাই আর xi গুণ। এই হলো আমাদের সারণীর একটা অংশ। শ্রেণী ব্যবধানটা লেখো 25 থেকে 34, তারপর হচ্ছে তোমার 33 থেকে 44, তারপর 45 থেকে 54, তারপর 55 থেকে 64, তারপর 65 থেকে 74, 75 থেকে 84, তারপর 85 থেকে 94, তারপর আরেকটা ঘর হবে মোট লেখার জন্য। তাহলে এখানে গণসংখ্যার নিচে লিখবো হচ্ছে মোট। ঠিক আছে, এখানে গণসংখ্যা কত দেওয়া আছে 5, 10, তারপর হচ্ছে 15, তারপর 20,
30 16 4। তাহলে মোট বলতে আমরা n বুঝি, n সমান সমান আমরা যোগ করে এটা কত হয় লিখবো। আচ্ছা একটু ছোট করে লিখতেছি, ম n সমান সমান। আচ্ছা ক্যালকুলেটর যদি দিই আমি এখানে কত হচ্ছে 5 10 15 15 15 30 30 10 হচ্ছে 50 50 80 80 আর এখানে 20 হচ্ছে 100। তাহলে এটা ক্যালকুলেট করার দরকার নেই, n এর মান হচ্ছে তোমার 100। ঠিক আছে, এখন আমরা মধ্যমান বের করব। এখন তোমাদের মনে রাখার কাজ হচ্ছে এটা মধ্যমানটা কিভাবে বের করা। তোমাদের ক্যালকুলেটর এইভাবে দিতে হবে 25 যোগ হচ্ছে তোমার 34 ভাগ হচ্ছে 2, এইভাবে বের করো। তোমরা ক্যালকুলেটর দিয়ে দাও, আগে দিবা 25, তারপর যোগ হচ্ছে 34, ইকুয়াল দেওয়ার পর ভাগ দিয়ে 2 দাও, কত আসছে 29.5। তাহলে 29.5। তারপরেরটা দেওয়া হচ্ছে 33, 33 যোগ 44 ভাগ হচ্ছে 2, কত 33.5। তারপর এখানে কত আছে 34, তারপর হচ্ছে 35 যোগ হচ্ছে 44 ভাগ হচ্ছে 39.5। এখানে ছিল হচ্ছে 35, তাহলে এখানে হচ্ছে 39.5। দেখো এখানে ব্যবধান সবগুলো 10 করে, ওই জন্য এদিকে না দেখলে হবে। এখানে হচ্ছে 49.5 59.5 69.5 79.5 89.5 সবগুলো 10 ব্যবধান করে। মধ্যমানটা কিভাবে বের করব মনে রাখো, প্রথমেরটা শেষেরটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে যেটা হবে সেটার মধ্যমান। প্রথমেরটা শেষেরটা যোগ করে 2 দ্বারা ভাগ করে যেটা হবে সেটার মধ্যমান। এখন আমাকে বের করতে হবে এই যে a পাই xi, এই যে a পাই আর xi কে গুণ করতে হবে। তাহলে আমরা 29.5 কে 29.5 গুণন হচ্ছে 5, এটা গুণ করব 147.5 1475 147.5। তারপর হচ্ছে 39.5 39.5 গুণন হচ্ছে কত 10 কত এখানে হচ্ছে 395 395। তারপর দেখো 49.5 গুণন হচ্ছে 15 কত 742.5 742.5। তারপর এখানে কত 59.5 গুণন হচ্ছে তোমার 30 1190। তারপরে আসো 69.5 গুণন হচ্ছে 30 2085। তারপর 79.5 গুণন 16 কত 1272। তারপর একটা 89.5 গুণন 4, তাহলে এখানে 358। এখন আমি কি করব, এই যে a পাই xi যেগুলো আছে সবগুলো আমি যোগ করব, কারণ এই যে সমষ্টির জন্য আমাকে সবগুলো যোগ করতে হবে। এটা যোগ করব 147.5 যোগ 395 যোগ 742.5 যোগ, তারপর 1190 যোগ, তারপর হচ্ছে 2085 যোগ, তার 1272 যোগ 358 6190। তাহলে এখানে আমি দিব এটা কিভাবে সামেশন
fi xi, তাহলে এটা যোগফল হচ্ছে 6190। তাহলে এখানে তো আমার সূত্রটা লেখা গেছে আপাতত থাক। তাহলে n ও তো এখানে লেখা আছে, তাহলে আমরা লিখব নির্ণয়ের গড়, x ড্যাশ সামেশন a বাই xi ভাগ হচ্ছে n। তাহলে এইটার মানটা, এটা মান বাইর করলাম কত, 6190। আর n এর মান কত পাবো, এই যে গণ সংখ্যাটা যোগ করে যেটা পাইলাম এটা হচ্ছে 100 ভাগ করো। তাহলে ভাগ যদি আমি 100 দিই তাহলে হচ্ছে 61.9। তোমাদের বই থেকে উত্তরটা মিলে না, এটা হচ্ছে আমাদের গড়, এটা হচ্ছে গাণিতিক গড়। দেখো প্রথম থেকে যদি আমি আবার বলি, তোমাদের এইটা কোশ্চেন ছিল, এখানে শ্রেণী ব্যাপ্তি ছিল, গণসংখ্যা দেওয়া ছিল, এই দুটো দেওয়া থাকবে। এখান থেকে তোমাদেরকে বলবে গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয় করো। তাহলে গড় নির্ণয় করার জন্য শ্রেণী ব্যাপ্তি দেওয়াই থাকবে, গণসংখ্যার একটা সারণী তৈরি করতে তোমার কাজ হচ্ছে দুইটা, একটা মধ্যমান আর একটা হচ্ছে fi xi। মধ্যমানটা কিভাবে ভাগ করবো, প্রথমেরটা শেষেরটা যোগ করে 2 দ্বারা ভাগ, ইকুয়াল দিলে এটা চলে আসবে, প্রথমেরটা শেষেরটা যোগ করে 2 দ্বারা ভাগ দিলে এটা চলে আসবে, প্রথমেরটা শেষটা যোগ করে 2 দ্বারা ভাগ দিলে সবগুলোই বিভক্ত পাবো আমরা। তারপর গণসংখ্যাটা কি করব, এটা যোগ করব, n এর মান বাইর হয়ে যাবে। তারপর fi xi, এই যে আমার এখানে আছে fi আর xi, এই দুটো গুণ করব, এই দুটো গুণ করার পর এটা পেলাম, এটা গুণ করে এটা পাচ্ছি, এটা গুণ করে এটা পাচ্ছি। তারপর এইটা গোটাটা এটার যোগফল বাইর করব, যোগ করে তারপর আমরা নির্ণয় গড় লিখব। গড়কে এটা দ্বারা ভাগ করে দিলে হয়ে গেল আমাদের গাণিতিক গড় পদ্ধতি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো এই গাণিতিক গড়, গড়ের মধ্যে আবার আরো একটা সূত্র আছে, আর একটা আছে কি, গড় সমান সমান লেখা যায় a প্লাস সামেশন a বাই ey, এটা হচ্ছে ey n ইনটু কত h। গড়ের হচ্ছে এটা আরেকটা সূত্র। ঠিক আছে, গড়ের এইটা আরেকটা সূত্র। এখন আমরা এইটা সমাধান করব, তবে এটা থাকবে, শ্রেণী ব্যাপ্তি লাগবে, মধ্যমান লাগবে, গণসংখ্যা লাগবে, ধাপ বিচ্যুতি একটা লাগবে। এখানে তোমাদের আরেকটা জিনিস আমি এখানে করে দেখাই। আমি এখান থেকে পাচ্ছি এটার উত্তর কত আসছে, 61.9। এটার উত্তর 61.9 আসে। তাহলে এই ঘরটা আমাকে লাগবে, এটা অন্যভাবে আমরা বাই করব। দেখো এখানে আমাকে আরেকটা ঘর লাগবে হচ্ছে ধাপ বিচ্যুতি বা অনুমিত ঘর, ধাপ বিচ্যুতি বা ইউআই সমান সমান কি লেখা যায়, xi মাইনাস a ভাগ হচ্ছে h। আর একটা হচ্ছে তোমার a বাই ইউআই, এটা হচ্ছে গুণ। তাহলে এটা আমি বাড়াই দিলাম, এগুলো সবগুলো বাড়াই। ঠিক আছে, এখন দেখো ধাপ বিচ্যুতি। এখন আমাদের এখানে xi আমরা কি জানি, xi তো মধ্যমান বলতে পারতেছি, এটা কি আর এইচটাকে বলতেছি আমি যে ব্যবধান, 25 থেকে 34 এর মধ্যে যে ব্যবধানটা আছে সেটাকে বলতেছি আমি ব্যবধান h। এটাই আসলে হচ্ছে অনুমিত কর, আনুমানিক একটা মান নিতে হবে। সেটা কিসের উপর ডিপেন্ড করে নিব, এই যে দেখো গণসংখ্যা সবচেয়ে বেশি কার বলো তো, এই যে h। গণসংখ্যা যেটা বড় সেটাকে আমরা a ধরে নিব, এইটাই হচ্ছে আমাদের আনুমানিক একটা মান। ঠিক আছে, h। তাহলে এইটা হচ্ছে আমার একটা আনুমানিক মান। তাহলে আমরা এই জায়গাটা একটু মনে রাখো, যেটাতে আমরা a ধরবো ওইটা বরাবর এই ধাপ বিচ্যুতির ক্ষেত্রে আমরা 0 বসাই দেব, এইটা হবে 0। তারপর হচ্ছে -1, তারপর -2, তারপর -3, তারপর আসবে -1। এটা কিভাবে আসলে আমি দেখাচ্ছি জিনিসটা, কিন্তু এটা মনে রাখো, যেটাকে আমরা এই ধরবো ওইটা বরাবর 0, বাকিগুলো -1, -2, -3, -4। আর নিচের গুলো হচ্ছে +1, +2। আরো যদি সংখ্যা থাকে সেগুলোকে লিখবো +3, +4, +5,
ঠিক আছে। এখন তারপর কি করব, a বাই y এটার সাথে এটা গুণ। এই জায়গাটা কিন্তু এখনো বলি নাই যে কিভাবে আসলে, আচ্ছা বলতেছি আমি। এটা দিয়ে এটা গুণ করো, 4 5 কত থাকে 20। এটা দিয়ে এটা গুণ করো, 3 10 30। এটা দিয়ে এটা গুণ করো, এটাও 30। এটা দিয়ে এটা গুণ করো -20। এটা দিয়ে এটা গুণ করো 0। এটা দিয়ে এটা গুণ করো 16। এটা দিয়ে এটা গুণ করো 8। এখন এইটার আমরা কি বাই করব, সমষ্টি a বাই আর ey এর যোগফল বাই করব। এটা যোগফল বাই করো, এর জন্য একটু ক্যালকুলেটর ব্যবহার করো। দেওয়া হচ্ছে -20 -30 আবার -30 -20, তারপর হচ্ছে +16 +8 -76। তাহলে এটা মানটা আমার এখানে বসাতে হবে -76 7 6, এই মানটা আমার চলে আসে। ঠিক আছে। আমার কি ছিল, এই জায়গাটা দেখার বিষয় ছিল যে এখানে -4 কেন লিখলাম, -3 এগুলো তো মোটামুটি আমি মুখস্থর মতোই লিখলাম, কেন লিখলাম এখন দেখো। তাহলে আমরা ধাপ বিচ্যুতিটা আমি এইদিকে লিখতেছি, একটু বাইট করে দেখাই। xi - a ভাগ হচ্ছে তোমার h। ঠিক আছে, h। আমি প্রথমে টাই করার দরকার নেই, তোমরা আমি একটু বলে দিই তাহলে যে এই ধরনের শ্রেণী ব্যবধান গণসংখ্যা দেওয়া থাকবে। এখান থেকে যদি বলে সংক্ষিপ্ত গড় পদ্ধতিতে নির্ণয় করো, তখন আমাকে শ্রেণী ব্যবধান লিখতে হবে, গড় লিখতে হবে, মধ্যমান বাইর করে নিতে হবে। আর ধাপ বিচ্যুতিটা, এখানে xi হচ্ছে মধ্যমান, a হচ্ছে একটা অনুমিত গড়, আইডিয়া করে ধরে নিব। কোনটা ধরে নিব, গণসংখ্যা যেটা সবচেয়ে বড় সেটা বরাবর এই ধরে নিব। a = 0 বসাবো, মানে যে পাশে আছে ওইটা 0, উপরে গুলো হচ্ছে -1, নিচের গুলো হচ্ছে +1 -1 -2 -3 -4, আর নিচের গুলো +1 +2 +3 যতগুলো ঘর থাকবে। তাহলে উপরেরটা বিষয় দিয়ে আমি জিনিসটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। এখন ব্যবধান আমরা h কিভাবে বাইর করব, দেখো। h বাইর করার জন্য আমাদের সবার আগে মনে রাখতে হবে এই শ্রেণী ব্যবধানটা দেখতে হবে। তাহলে এখানে 25 থেকে 34, 34 থেকে 35, তাহলে 25 থেকে হচ্ছে তোমার 34, তারপর হচ্ছে 35 থেকে 44। এই যে মাঝখানে যে গ্যাপটা 34 আর 35, এই সংখ্যাটা কিন্তু নাই, আছে এই সংখ্যাটা নাই। তো আমরা ব্যবধানটা কিভাবে বাইর করব, এই ক্ষেত্রে ব্যবধানটা বাইর করার জন্য তোমাদেরকে মনে রাখতে হবে যে কোনো একটা ব্যবধান নিতে হবে। 34 বিয়োগ হচ্ছে 25, মানে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বাদ দিতে হবে। যেহেতু এখানে মাঝখানে একটা নাই, ওই জন্য প্লাস একটা যোগ করে দিতে হবে। আর যদি এটা এমন হতো 25 থেকে 34, 34 থেকে 44, তখন আমরা +1 নিব না। ঠিক আছে, ওইটাও আমরা দেখবো আসবে ওই রকম। তাহলে এখান থেকে এটা যোগ করো, 34 আর 1 কত হয় 35, 35 থেকে 25 বাদ দিলে h এর মান কত হচ্ছে 10। ঠিক আছে, তাহলে এখানে 10। তাহলে xi প্রথমের মানটা বসাও 29.5, তাহলে এটা হচ্ছে 29.5। a হচ্ছে অনুমিত গড় কত 69.5, আর h কত বাই করলাম 10। তাহলে ক্যালকুলেটর নাও, যদি আমি ক্যালকুলেটর নেই 29.5 বিয়োগ হচ্ছে 69.5 ইকুয়াল ভাগ হচ্ছে 10। এই যে 4 চলে আসছে। তোমরা একটু ক্যালকুলেটরে করে দেখো, এটা সমান 4 -4 চলে আসবে। তারপর আমি এই মানটা যদি বসাই -3 আসবে, এই মানটা বসালে -2 আসবে। h এর কোনো পরিবর্তন হবে না, a এরও কোনো পরিবর্তন হবে না। a এর সবসময় স্থির থাকবে, h স্থির থাকবে, শুধু এইটা xi পরিবর্তন। আমি যদি এইটার মান চাই xi এটা বসাবো, এইটার মান চাইলে xi এটা বসাবো, তাহলে xi এটা পরিবর্তন হচ্ছে। তাহলে a আর h কখনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের দেখো এখন আমরা সূত্রে বসাবো, যেহেতু সব মান পেয়ে গেছি আমরা, আমি এটা মিশাই দিছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো।
তাহলে এখন লিখবো হচ্ছে নির্ণয় করো x ড্যাশ। তাহলে এখানে ছিল a প্লাস সামেশন a বাই e বাই ভাগ হচ্ছে n ইনটু x। এটা আমাদের সূত্র। এখন আর সূত্রটা হয়ে গেছে, এখন আমরা মানগুলো বসাই দেব। a এর মান কত ধরছিলাম বলো তো, তোমরা দেখে নাও। এই যে আমি এখানে লিখে রাখছি a এর মান 69.5, আর এইটার মান যোগফলটা কত বেরিয়েছিল -76। n এর মান কত ছিল? n এর মান ছিল 100, h কত 10। দেখো মানগুলো সবগুলো কিন্তু আমি বাইর করছি। এইটা হচ্ছে সমষ্টিটা, অর্থাৎ a বাই y গুণ করে যেটা পেলাম সমষ্টি। এইটা হচ্ছে n এর মান 100, h তো বাই করে দেখালাম। সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যাটা বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা h, আর a তো এইটা। এখন দেখো এটা আমরা ক্যালকুলেটরে কিভাবে করব। তোমরা এটা গুণ করে এটা দিয়ে ভাগ করো। তাহলে এখান থেকে যদি আমি 76 গুণন 10 করি, তাহলে 76 গুণন 10 ভাগ হচ্ছে 100, তাহলে 7। এইটার থেকে এটা বাদ দাও। আগে দেখো এই সংখ্যাটা 69.5 বিয়োগ এটা উত্তরটা অ্যান্সার ইকুয়াল দিলেই চলে আসবে 61.9। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটা আসছে তোমার 61.9। তাহলে অঙ্ক কিন্তু আমাদের একই ছিল, কিন্তু আমাদের নিয়মটা ছিল আলাদা, সূত্রটা ছিল আলাদা। অঙ্ক যেহেতু একই ছিল, সূত্রটা ওই উত্তরটাও একই চলে আসলো। আগেরটা আসছিল 61.9, এটা আসলো 61.9। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমি কি করালাম? গড় করাই, এই সারণী করাইলাম। তারপর এখন আমি গড় করাই দিলাম। তারপর করব কি? এরপর করব হচ্ছে মধ্য। এখন মধ্যক করার জন্য নিয়ম আছে 5টা। তথ্য দেওয়া থাকলে একটা, গণসংখ্যা দেওয়া থাকলে একটা, আর একটা শ্রেণী ব্যবধান যদি দেওয়া থাকে, যে শ্রেণী ব্যবধান আমি বানাইছিলাম ওইভাবে শ্রেণী ব্যবধান যদি দেওয়া থাকে তখন। আর একটা জিনিস মনে রাখো, মধ্যকের ক্ষেত্রে ক্রমযোজিত সংখ্যাটা লাগে। আমরা গড়ের ক্ষেত্রে কি করলাম? যেমন তথ্য দেওয়া থাকলে একটা, আর যদি গাণিতিক গড় করি তখন আমরা মধ্যমান বাইর করতে হয়, আর এ বাই এক্স আই বাইর করতে হয়। সংক্ষিপ্ত পদ্ধতির ক্ষেত্রে মধ্যমানও লাগবে, তোমার ধাপ বিচ্যুতি লাগবে, আর এ বাই ইউআই লাগবে। ঠিক তেমনি মধ্যকের ক্ষেত্রে আর একটা জিনিস লাগে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এখন ক্রমযোজিত সংখ্যা কিভাবে বাইর করে, চলো আমরা অঙ্ক করতে করতে বুঝবো। তাহলে মধ্যকের আছে তোমার 5টা নিয়ম। এখন দেখো 5টা নিয়ম কি কি সেগুলো। মধ্যক বলতে হচ্ছে তোমার মাঝখান, দুই প্রান্ত যদি হয়। মনে করো এটা একটা রেখা দেওয়া আছে, এখানে 0 থেকে দাগ টানা আছে 6 পর্যন্ত। তাহলে এটার মাঝখান বাইর করতে গেলে কি করব? দুই প্রান্ত যোগ করে 2 দ্বারা ভাগ করব, তাহলে সেটা আমরা মধ্যক পাবো। এদিকে 3, এদিকে 3, যোগ করে আবার 6। ঠিক আছে না? তাহলে মধ্যক বলতে আমরা মাঝখান বুঝি, তাই না? মধ্যক বা সমদ্বিখণ্ড, এই ধরনের ভাষাগুলো হচ্ছে তোমার মধ্যক। আচ্ছা যাই, তাহলে মধ্যকে দেখো, যদি বিজোড় সংখ্যা দেওয়া থাকে এমসিকিউ এর জন্য একটা করাবো, আর এমসিকিউ না থাকলে সেটা আমি একটা করাবো। দেখ, যদি 1 নম্বরে করাচ্ছি, যদি তথ্য দেওয়া থাকে, তথ্য থাকলে এটা হচ্ছে বিজোড়। তথ্য দেওয়া থাকলে বিজোড়ের ক্ষেত্রে কিভাবে করতে হবে? মনে করো 3 দেওয়া আছে, 5 দেওয়া আছে, 2 দেওয়া আছে, 7 দেওয়া আছে, তারপর 4 দেওয়া আছে। তাহলে এই তথ্যগুলো আছে। এমসিকিউ এর জন্য কি করব, আর সিকিউ এর জন্য কি করব? আচ্ছা দেখ, এগুলোকে আমরা ঊর্ধ্বক্রমে সাজাবো। তোমাকে ঊর্ধ্বক্রমে সাজাইতে হবে। ঊর্ধ্বক্রমটা তো বোঝোই, ছোট থেকে বড় করে সাজাবো। তাহলে এখানে আছে 2, 3, 4, 5, 7। তাহলে 1, 2, 3, 4, 5 বিজোড় কথা বললাম না? হ্যাঁ, বিজোড়। যদি আমি এমসিকিউ এর জন্য করি, এমসিকিউ
এমসিকিউ এর জন্য যদি করি, তাহলে যেহেতু বিজোড় আছে তাহলে আমি কি করব, সমান সংখ্যক এই পাশ থেকে বাদ দিব, সমান সংখ্যক এই পাশ থেকে বাদ দিব, মাঝখানে যেটা থাকবে সেইটাকে বলবো আমি মধ্যক। এখানে 4, এটা হচ্ছে আমার উত্তর। এখানে তোমার 5 সেকেন্ডও লাগবে। যদি এরকম তথ্য দেওয়া থাকে মধ্য হচ্ছে এটা, কার ক্ষেত্রে, বিজোড়ের ক্ষেত্রে। তাহলে এইটা যদি আবার ক নম্বরে আসে, মানে এই রকমই যদি মান দেওয়া থাকে ক নম্বরে আসে, তখন আমরা কি করব মধ্যকের ক্ষেত্রে। দেখো যদি বিজোড় হয় তাহলে আমরা সবার আগে লিখব এখানে n সমান সমান 1 2 3 4 5, কয়টার সংখ্যা দেওয়া আছে, 5টা। এখানে লিখব 5 যা বিজোড় সংখ্যা। তাহলে এটা কি, বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যার জন্য আমরা মধ্যকটা কিভাবে বের করব, তাহলে মধ্যক, তাহলে n ভাগ 2 প্লাস 1, এটা হচ্ছে তম পদ। ঠিক আছে, আমাদের যদি ক নম্বরে আসে বা খ নম্বরে আসে এইভাবে করে দিতে হবে। এটা সূত্র বিজোড়ের ক্ষেত্রে, বিজোড়ের ক্ষেত্রে কিন্তু করাচ্ছে। এমসিকিউ থাকলে এইভাবে করব, আর যদি ক নম্বরে বা খ নম্বরে থাকে তখন এইভাবে করব। তাহলে n এর মান কত বলো তো, 5 প্লাস 1 ভাগ কত, 2 তম পদ। তাহলে 5 আর 1 কত হয়, 6, 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 3, তাহলে 3 তম পদ। তাহলে এখন আমরা এই যে ঊর্ধ্বক্রমে যে সাজাইলাম, এখানে দেখব 3 তম পদের মানটা কত। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তৃতীয় পদের মান কত, 4। আমার এখানে কত বাইর হয়েছিল, 4। তাহলে আমরা এখানে লিখে দেব 3 তম পদ, 3 তম পদ বা অথবা পদের মান 4। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এইটা হচ্ছে আমাদের মধ্য। যদি বিজোড় সংখ্যা দেওয়া থাকে তখন আমাকে এইভাবে বের করতে হবে, লিখতে হবে n = 5 যা বিজোড় সংখ্যা, মধ্যক n + 1 ভাগ 2 তম পদ। তাহলে n এর মান কত, 5 যোগ 1 ভাগ 2, তাহলে 5 আর 1 6, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, তাহলে 3 তম পদ 1 2 3, 3 তম পদের মান 4। তারপর লিখে দেব 3 তম পদের মান হচ্ছে 4। তাহলে এইটাগুলো হচ্ছে আমাদের মধ্যক। এখানে মধ্যকের কয়টা নিয়ম শিখলাম বলো, 2টা নিয়ম শিখলাম। তাহলে এখানে যদি বিজোড় থাকে, এমসিকিউ এর জন্য আমরা একটা শিখলাম, এমসিকিউ এর জন্য 4 আর হচ্ছে সিকিউ এর জন্য n + 1 ধরে এটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এইটারে আমি জোড়ের ক্ষেত্রে শিখব। এখানে আমি আরেকটা সংখ্যা দিলাম, মনে করো এখানে 8 দিই। এটা কার ক্ষেত্রে, এটা জোড়। তাহলে জোড় যদি হয় তাহলে এই সংখ্যাগুলোকে ঠিক আগের মতো করে আমরা ঊর্ধ্বক্রমে সাজাইতে হবে, ঊর্ধ্বক্রমে সাজাবো। তাহলে এখানে আছে 2 3 4 5 6, 6, তাহলে 2 3 4 5 7 8, 1 2 3 4 5 6। তাহলে লিখবো এখানে n সমান সমান কত, 6, যাহা জোড় সংখ্যা। হ্যাঁ, এইটা হলো তোমার জোড় সংখ্যা। জোড় সংখ্যা যদি হয় তাহলে এমসিকিউ এর জন্য কিভাবে করব, এমসিকিউ এর জন্য যেহেতু সমান, তাহলে এই পাশ থেকে 2টা বাদ, এই পাশ থেকে 2টা বাদ, এই যে মাঝখানে যে 2টা থাকবে, তাহলে 4 যোগ 5 ভাগ হচ্ছে 2। তাহলে এইটা যদি আমি করি, 4 আর 5 কত হয়, 9, 9 কে 2 দ্বারা ভাগ করলে 4.5, এটা বাইর হলো আমার 4.5। ঠিক আছে, তাহলে এইটা হলো আমার মধ্যক। তাহলে এটার মধ্যক বাইর হবে কত, 4.5 জোড়ের জন্য। এমসিকিউ এর জন্য শুধু মাঝখানে 2টা নিয়ে যোগ করে 2 দ্বারা ভাগ করলেই আবার মধ্যক হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন চলো, এখন এটাকে আমি করব কি, যদি খ নাম্বার অথবা ক নাম্বারে আসে তখন আমাকে নিতে হবে 2টা নাম্বার, ক এর জন্য, খতে আসলে 4 এর জন্য অঙ্কটা করতে হবে, তখন আমি কিভাবে করব। এখন দেখো
তাহলে এখন লিখব মধ্য n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ হচ্ছে কত 2। তাহলে n বলতে কত বলো তো 6, তাহলে 6/2 তম পদ যোগ, তাহলে 6/2 প্লাস 1 তম পদ ভাগ হচ্ছে 2। তাহলে এখানে কত 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 তম পদ যোগ, তাহলে এখানে 6 দিয়ে ভাগ করলে 3, 3 আর একে কত 4 তম পদ ভাগ কত 2। এখন দেখো তাহলে 3 তম পদ, তাহলে এখানে যদি গণনা করে 1 2 3, 3 তম পদের মান কত 4, 4 তম পদের মান কত এই যে 4 4 1 2 3, 4 তম পদের মান হচ্ছে 5 ভাগ কত 2, 4 5 কত 9, 9 কে 2 দ্বারা ভাগ করলে 4.5। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর। দেখো তাহলে এই উত্তর আর এই উত্তর মিলে গেছে, শুধু সূত্রের সাহায্যে একটা করা হলো আর একটা তোমার সরাসরি ওখান থেকে করা হলো। তাহলে এখান থেকে যদি তথ্য দেওয়া থাকে আমরা সূত্রের সাহায্যে দেখলাম, সরাসরি দেখলাম, যদি এমসিকিউ আকারে কিভাবে করতে হবে সেটাও দেখলাম, আর সূত্রের সাহায্যে কিভাবে করতে হবে আমরা সেটাও দেখলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আর একটা জিনিস দেখো, এটা কখন বলো তো, যখন শুধু তথ্য দেওয়া আছে তখন আমি কিন্তু এই দুইটা পদ্ধতি করলাম, এবং এখন আর একটা করাবো যদি গণসংখ্যা দেওয়া থাকে। গণসংখ্যা দেওয়া থাকলে তখন আমরা কিভাবে করব। ঠিক আছে, চলো গণসংখ্যা দেওয়া থাকলে সেটা কিভাবে করে এবং সেটা দেখবো। সেটা অবশ্যই একটা সারণীর সাহায্যে দেওয়া থাকে, ওখানে জোড় বিজোড়ের জন্য আছে। তাহলে আমরা এখন সারণী একটা উঠাবো। তাহলে গণসংখ্যার এটা হচ্ছে আরেকটা স্টেপ। দেখো এখানে একটা সারণী দেওয়া আছে, এখানে বলা আছে উচ্চতা দেওয়া আছে আর একটা গণসংখ্যা দেওয়া আছে। এই ক্ষেত্রে আমরা মধ্যমানটা কিভাবে বের করব। আগে যেটা করালাম সেটা শুধু তথ্য দেওয়া থাকবে, তখন জোড়ের জন্য এক নিয়ম, বিজোড়ের জন্য এক নিয়ম, আর এমসিকিউ এর জন্য এক নিয়ম। আর এই রকম যদি থাকে তাহলে তখন আমরা গণসংখ্যাটা কিভাবে বের করব। তখন তোমাদের একটা সারণী তৈরি করতে হবে। আর তোমাদেরকে প্রথমেই বলছিলাম যদি গণসংখ্যা করতে হয় অবশ্যই ক্রমযোজিত সংখ্যা লাগবে। তাহলে ক্রমযোজিত সংখ্যাটা আগে তৈরি করে নাও। এখানে তোমাদের উচ্চতা তো দেওয়াই থাকবে, উচ্চতা, আর গণসংখ্যা আছে, আর একটা লাগবে ক্রমযোজিত সংখ্যা। ক্রমযোজিত সংখ্যা, আচ্ছা এখানে দেখো কত দেওয়া আছে 150, একটা ঘর, তারপর আছে 155, আর একটা ঘর 160, 165, 170, 175। এই সংখ্যাটা জোড় না বিজোড় আমরা এটা দেখবো আগে। তারপর দেখো 4 6 12 16 8 5। দেখো এই জিনিসটা তোমাদের কাছে নতুন। এখন ক্রমযোজিত সংখ্যাটা আমরা কিভাবে বের করব। ক্রমযোজিত সংখ্যা কিন্তু এর আগে করানো হয় না। তাহলে ক্রমযোজিত সংখ্যা এই যে এখানে যে সংখ্যাটা থাকে এটা বসাতে হবে, এটা হলো 4। 4 এর সাথে 6 যোগ করতে হবে 10, 10 এর সাথে 12 যোগ করো 22, 22 এর সাথে 16 যোগ করো, তাহলে 2 6 8 2 1 3। তাহলে 8 8 16 16 6 থাকে 1 4 46, আর 5 কত হয় 51। ঠিক আছে, যোগ 5 এই যে এখানে যে সংখ্যাটা আসলো এইটা আমাকে নিয়ে পড়তে হবে। দেখো এই যে এখানে এটা কত হচ্ছে 51। 51 সংখ্যাটা জোড় না বিজোড় বলো তো? 51 সংখ্যাটা হচ্ছে বিজোড় সংখ্যা।
তাহলে এখানে আমাকে লিখতে হবে এখানে n ইকুয়াল হচ্ছে 51 যা বিজোড় সংখ্যা। তাহলে মধ্য কিভাবে বের করব? মধ্য বিজোড়ের ক্ষেত্রে আমরা এর আগে সূত্রটা বসিয়েছিলাম n+1 ভাগ 2 তম পদ, তাহলে ওইটা লিখব n+1 ভাগ 2 তম পদ। তাহলে n বলতে কত এখানে বলো তো 51, বাই যে এখানে আমি লিখছি 51 যোগ 1 ভাগ হচ্ছে 2 তম পদ। তাহলে 51 আর একে কথা 52, 52 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 26 তম পদ। এই 26 তম পদ আগেরটার সাথে একটু তুলনা করো, যখন তথ্য দেওয়া ছিল সংখ্যাগুলোকে আমরা ঊর্ধ্বক্রমে সাজাইছিলাম, আর এই ক্ষেত্রে আমরা কি বের করলাম ক্রমযোজিত সংখ্যা। তাহলে ক্রমযোজিত সংখ্যা 26 দেখো, 4 এর মধ্যে কি 26 আছে? নাই। 10 এর মধ্যে নাই, 22 এর মধ্যে নাই, কিন্তু এই 38 এর মধ্যে দেখো 26 আছে। 38 সংখ্যা গণনা করতে গেলে 26 কে পার হয়ে যাইতে হবে, তাহলে 38 এর মধ্যে 26 আছে। তাহলে 38 বরাবর সংখ্যা কোনটা? 165। তাহলে আমাদের 26 তম পদের মান 26 তম পদের মান 165। এইটা হচ্ছে আমাদের মধ্য। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো আমরা মধ্যকটা কিভাবে করব। যখন সারণী দেওয়া থাকবে, অবশ্যই এইরকম একটা সারণী দেওয়া আছে, সারণীটা দেওয়া থাকবে, সেটা উচ্চতা বা মানুষের বয়স বা প্রাপ্ত নম্বর যাই কিছু থাকলে না কেন গণসংখ্যা দেওয়াই থাকবে। তোমাকে ক্রমযোজিত সংখ্যাটা বাইর করতে হবে, আর ক্রমযোজিত সংখ্যাটা বাইর করে এখানে দেখতে হবে টোটাল মোট সংখ্যাটা কত আসতেছে, সেটা জোড় না বিজোড়। যদি বিজোড় হয় তখন এই সূত্রটা n=1 যা বিজোড় সংখ্যা, তখন আমরা বাইর করব মধ্যক n+1 ভাগ 2 তম পদ, n এর মানটা বসাই দেব, তারপর কত বাইর হলো 26। এই সংখ্যাটা আমাদের দেখতে হবে ক্রমযোজিত সংখ্যাটা কার মধ্যে আছে, ওইটা বরাবর যে সংখ্যাটা পাবো সেটাকে বলবো হচ্ছে মধ্যক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো তাহলে এটা শিখলাম আমরা বিজোড়ের ক্ষেত্রে। জোড়ের ক্ষেত্রে আমরা কিভাবে সেটা শিখবো, যদি সারণী আকারে জোড় দেওয়া থাকে তখন আমরা কিভাবে করব, এখন আমরা সেটা দেখব। তাহলে এখানে দেখো একটা সারণী দেওয়া আছে, এই সারণী থেকে আমরা সারণী থেকে বিজোড় হলে তার মধ্যে কিভাবে বাইর করতে হয় সেটা শিখলাম। এখন যদি সারণীর সংখ্যা বা গণসংখ্যার যোগফলগুলো যদি জোড় হয় তখন কিভাবে মধ্যক বাইর করতে হবে আমরা সেটা শিখব। তাহলে দেখো ঠিক আগের মতো করেই প্রাপ্ত নম্বর, এটা একটা সারণী হবে প্রাপ্ত নম্বর, তারপর হচ্ছে গণসংখ্যা, আর একটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা আমি একটু শর্ট করে লিখলাম। এখন মানগুলো দেখো, তাহলে এখানে কত আছে 40, তারপর কত আছে 45, তারপর কত আছে 50, তারপর কত 55, তারপর 60, তারপর 70, 80, 85, তারপর 90, তারপর 95, তারপর হচ্ছে তোমার 100। এই যে আমাদের প্রাপ্ত নম্বরগুলো দেওয়া আছে। আমি গণসংখ্যাগুলো লিখি 2, 4, 4, 3, 7, 10, 16, 6, 4, 3, 1। এখন ক্রমযোজিত গণসংখ্যাটা কিভাবে বের করব, এটা আমি এর আগে দেখাইছি। তাহলে এখানে বসাবো 2, 2 এর সাথে 4 যোগ করে 6, 6 এর সাথে 4 যোগ করে 10, 10 আর 3 এ কত হয় 13, 13 আর 7, 13 সাথে হচ্ছে তোমার 20, তাহলে এটা হচ্ছে 30, তাহলে 6, 4, তাহলে এটার সাথে 6, 4, 12, 2 থাকে 1, 4 আর 1 5, তাহলে এখানে আছে 56,
তাহলে 9 আর এখানে হচ্ছে 5, তাহলে এখানে হচ্ছে 7। এই জিনিসটা আমাকে দেখতে হবে। এই যে যেটা আসলো এটা কত হচ্ছে 60। এই 60 সংখ্যাটা জোড় না বিজোড় বলো তো? অবশ্যই জোড়। তাহলে আমাকে এখানে লিখতে হবে 60। তাহলে n ইকুয়াল হচ্ছে এখানে n ইকুয়াল হচ্ছে 60, যা জোড় সংখ্যা। জোড় সংখ্যা। তাহলে জোড় হলে আমরা মধ্যক কিভাবে বের করি? মধ্যক, তাহলে n/2 তম পদ যোগ n/2 প্লাস 1, তাহলে তম পদ ভাগ কত বলতো? ভাগ হচ্ছে 2। তাহলে এইটা হচ্ছে আমাদের যদি গণ সংখ্যা দেওয়া থাকে জোড় আসে তারই সূত্র, বা এর আগে আমরা তথ্য দেওয়া থাকলে পড়ছিলাম, ঠিক আছে না? তাহলে এখন তাহলে আমাদের এখানে কত হয়েছে 60, 60/2 তম পদ যোগ, তাহলে এখানে 60/2 প্লাস 1 তম পদ ভাগ কত 2। 60 কে 2 দ্বারা ভাগ করলে তো কত হয় 30 তম পদ যোগ, তাহলে 30 আর একে কত হয় 31 তম পদ ভাগ কত 2। তাহলে এখন 30 তম পদ আর একটা হচ্ছে 31 তম পদ এই ক্রমজড়িত সংখ্যার মধ্যে দেখো। তাহলে 30 তম পদ দেওয়া আছে কত 80, 31 তম পদ নাই, কিন্তু 46 এর মধ্যে তো 31 আছে, তাই না? তাহলে 46 এর মধ্যে 31 আছে, তাহলে এই পদটা নেব কত 80। তাহলে সূত্রটা 80 ভাগ হচ্ছে কত 2। তাহলে আমি যদি এটা তোমরা নিচেই লিখবা, এটা যোগ করি 0 8 আর 7 যোগ করলে কত হয় 15 ভাগ 2, তাহলে এখানে হচ্ছে 75। 150 কে যদি 150 কে 2 দ্বারা ভাগ করলে বাইরে হবে কত 75। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে আমি তোমাদের মধ্যকের ক্ষেত্রে এখন পর্যন্ত 4টা নিয়ম শিখালাম। যদি তথ্য দেওয়া থাকে বিজোড়ের ক্ষেত্রে ঊর্ধ্বক্রমে সাজানোর পর 2 পাশ থেকে সমান সংখ্যক বাদ দিয়ে মাঝখানেরটা, আর যদি ক খ তে আসে তখন সূত্র বসাবো n+1/2। আর জোড়ের ক্ষেত্রে যদি তথ্য দেওয়া থাকে অবশ্যই ঊর্ধ্বক্রমে সাজাবো এবং সাজানোর পর সমান সংখ্যক 2 পাশে বাদ দিয়েও মাঝখানটাকে 2 দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটাই মধ্যক। এবং সেটা যদি ক খ তে আসে তাহলে সেটা দেখাইছি আমি মধ্যক বের করার সূত্রটা হচ্ছে লিখবো n = যা জোড় সংখ্যা। তারপর হচ্ছে মধ্যকের সূত্রটা হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ হচ্ছে 2। তাহলে ঠিক আছে, তাহলে এটাই ছিল আমাদের মধ্যক। তারপর তোমার সারণী থেকে যদি গণসংখ্যা দেওয়া থাকে তখন আমরা সেগুলোকে জোড় বা বিজোড়ের জন্য মধ্যকটা কিভাবে নির্ণয় করব সেটা আমি দেখাই দিলাম। ঠিক আছে, ধন্যবাদ। আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার আমরা করব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা যখন শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে তখন আমরা কিভাবে মধ্যক বের করব। এটা তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে মধ্যকের লাস্ট আইটেম এটা হচ্ছে যখন শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে তখন আমরা মধ্যকটা কিভাবে বের করব। চলো তাহলে আমরা সেই অঙ্কটা এখন করব। তাহলে মধ্যকের এটা সব শেষ অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট, খুবই মনোযোগ দিয়ে দেখো। তোমাদের গণসংখ্যা দেওয়া থাকলে যেভাবে করতে হয় ঠিক এইভাবেই তোমার সারণীটা তৈরি করব। আমরা ক্রমযোজিত সংখ্যা দিয়ে তৈরি করব। পরের অংশটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই আসে, ওই জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস, একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে আমাদের সময় বা সেকেন্ড যা দেওয়া থাকবে তাই লিখতে হবে। সময়, তার জন্য একটা ঘর, তারপর গণসংখ্যা, তারপর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, তোমরা ফুলফিল করে। তারপর দেখো এখানে কত দেওয়া আছে 30 থেকে 35, 30 থেকে 35, 35। তারপর 36 থেকে 41, তারপর 42 থেকে 47,
48 থেকে 53, 54 থেকে 59, 60 থেকে 65, এইগুলো দেওয়া আছে। এখন দেখো গণসংখ্যা কত দেওয়া আছে, 3, 10, 18, 25, তারপর হচ্ছে 8, 6। ক্রমযোজিত সংখ্যাটা আগের মতো করে বাইর করতে হবে। এখানে 3 আর 10 যোগ করে হচ্ছে 13, তাহলে 8 আর 3 11 1, তাহলে এখানে 2 আর 3 31, তাহলে এখানে 6 3 2 5, তাহলে 6 আর 8 14, 4 হাত থাকে 1 64, তাহলে 10 এর 0 হাতে থাকে 1, তাহলে এখানে বাইরে হলো কত 70। তাহলে এটা আমার ক্রমযোজিত সংখ্যাটা হয়ে গেল। এখন ক্রমযোজিত সংখ্যা হয়ে যাওয়ার পর তোমাকে যা করতে হবে সেটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাকে এখানে লিখতে হবে n কত, এখানে বাইরে আছে দেখো তো, লিখবো এখানে n ইকুয়াল টু কত দেওয়া আছে 70, এবং মধ্যক যেহেতু 70 ভাগ হচ্ছে 2, তাহলে কত বাইরে হচ্ছে বলো তো 35। তাহলে এই কাজটা আমাদেরকে করতে হবে। তাহলে এখানে যেটা বাইরে হলো n, মধ্যক যেহেতু n ভাগ 2 সমান সমান কত বাইরে হচ্ছে তোমার 35। তাহলে তোমাকে একটু ভাষা লিখতে হবে এখানে মধ্যক, এখানে লিখতেছি মধ্যক 35তম পদ যার অবস্থান 35তম পদ। দেখো তো কোন শ্রেণীতে আছে, গণসংখ্যায় দাও। তাহলে 31 এর মধ্যে 35 নেই, 56 এর মধ্যে 35 আছে। তাহলে এই যে এটা যার অবস্থান 48 মাইনাস 53 এত শ্রেণীতে। বাস এই কথাটা তোমাদেরকে লিখতে হবে এখান থেকে। তাহলে কি হলো, অবশ্যই ক্রমযোজিত সংখ্যাটা বাইর করব। n সমান সমান যা হলো তাই লিখবো, n ভাগ 2 35। এখন লিখবো মধ্য এইটা এততম পদ যার অবস্থান 35 কোথায় আছে 56 এর মধ্যে, তাহলে এটাকে বলবো আমরা এত শ্রেণীতে। এতটুকু লিখলে গেল, আর কিছু লেখার দরকার নেই। এখন দেখো আমাদের মধ্যক বাইর করার অর্থাৎ শ্রেণী ব্যবধান দেওয়া থাকলে মধ্যক বাইর করার সূত্রটা কি, আগে সূত্রটা একটু লিখি। সূত্রটা হচ্ছে এইরকম, l প্লাস n ভাগ 2 মাইনাস fc মধ্যক বাইর করার সূত্র। ঠিক আছে, তাহলে আমরা একটু মানগুলো বাইর করে নেব। l কি সেটা বাইর করতে হবে, n ভাগ 2 সেটা তো আমরা জানি, fc কোনটা সেটা বাইর করব, fm কোনটা সেটা বাইর করব, আর h কোনটা এটা বাইর করব। ঠিক আছে, এখন দেখো l বাইর করার জন্য যে শ্রেণীটা পাইলাম তার নিম্ন সীমা, এই শ্রেণীর নিম্ন সীমা 48, এটা হচ্ছে আমরা l, এটাকে বলতেছি l। n ভাগ 2, n ভাগ 2 বলতে এখানে কত 35। ঠিক আছে, fc তাহলে 31 থেকে 56 এর মধ্যে, 31 এর পরে 56 এর মধ্যে, তাহলে এইটাকে বলবো হচ্ছে fc। তাহলে fc হচ্ছে তোমার 31। fm যে শ্রেণীটাতে পাইলাম ওইটা বরাবর গণসংখ্যা, এইটাকে বলতেছি fm, আর এটা হচ্ছে 48। fm হচ্ছে 25। এখন এইচটা কি বলতো, এইচ হচ্ছে ব্যবধান। এই যে ব্যবধান দেখো এখানে কত আছে 30 থেকে 35, তারপর 35 থেকে আবার 41 নাই কিন্তু 36 থেকে আছে, তার মানে 1 যোগ করতে হবে এখানে। তাহলে এখানে লেখো 35 বিয়োগ 30, তার সাথে 1 যোগ কত হয় দেখো 35 থেকে 35 বিয়োগ 30 তার সাথে 1 যোগ, তার মানে এখানে হচ্ছে তোমার 6। তাহলে এখানে পাচ্ছি আমি কত, এইচ এর মান 6।
তাহলে নির্ণয় মধ্যক মধ্যক সমান সমান কি লিখতে পারি এল প্লাস, এই যে সূত্রটা লিখো n ভাগ 2 মাইনাস fc এল, এল বলতে কত মানগুলো বসাতে 48 প্লাস n ভাগ 2 কত 35, fc 31 গুণন fm 25, h কত না h ভাগের h কত 6 আর fm কত 25। ঠিক আছে, এখন যদি আমরা ক্যালকুলেশন করি 48 প্লাস এখানে করো তো 35 থেকে 35 বিয়োগ হচ্ছে তোমার 31 কত 4, তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি 4 গুণন 6 ভাগ কত 25। ঠিক আছে, তাহলে এখন এইটা কি করব গুণ করে 25 দিয়ে ভাগ করে 48 যোগ করে নেব। তাহলে 4 6 24, 24 ভাগ হচ্ছে 25 তার সাথে যোগ 48, তাহলে 48.96 এই হলো আমার উত্তর 48.96। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখান থেকে দেখো একটু মনোযোগ দিয়ে যদি দেখো তোমরা, তাহলে এখানে শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে, ক্রমযোজিত সংখ্যাটা অবশ্যই বের করে নিতে হবে। তারপর এই যে মোট, এটা যেটা বাইর হলো মোট, ওইটা সমান সমান n, 2 দ্বারা ভাগ করে যেটা বাইর হবে, তাহলে এততম শ্রেণীটা আমাকে বাইর করে নিতে হবে। তাহলে আমি লিখলাম মধ্যক এততম পদ যার অবস্থান হচ্ছে এত শ্রেণীতে। কোথায় পেলাম 35, 56 মধ্যে 35 আছে, 31 এর মধ্যে 35 আছে না, 56 এর মধ্যে 35 আছে, ওই জন্য এই শ্রেণী ব্যবধানটা নিলাম। তাহলে নিম্ন সীমাটা হচ্ছে n ভাগ কত পাইছি আমি fc, যেখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ যে শ্রেণীতে আমরা যে ক্রমযোজিত সংখ্যাতে আমরা মধ্যক পাইছি তার পূর্বের সংখ্যাটা 31, গণ সংখ্যাটা fm, আর h হচ্ছে বড়টার থেকে ছোটটা বাদ দিয়ে তার সাথে এক যোগ করলে h। তাহলে আমরা সূত্রটা লিখে দিলাম l প্লাস n ভাগ 2 মাইনাস fc ইনটু h ভাগ হচ্ছে fm। তাহলে সূত্রটা বসাই দিলাম, এখন মান বসাই দিয়ে ক্যালকুলেশন করলে যেটা হবে এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের মধ্যক শেষ। আর একটা আছে হচ্ছে প্রচুরক, তারপর লিখবো আয়তনিক, বহুভুজ, এগুলো আমাদের গ্রাফে যাইতে হবে, আমরা গ্রাফে করব। এখন দেখো প্রচুরক আমরা কিভাবে বাইর করি, এখন সেটা দেখব। প্রচুরক আচ্ছা, তাহলে এখানে আমরা প্রচুরক বলতে কি বুঝি? প্রচুরক বলতে বুঝি আমরা অনেক, যে সংখ্যাটা অনেকবার বেশি থাকবে সেটাকে বলবো প্রচুরক। যদি মনে করো এখান থেকে দেওয়া আছে 3 4 7 8 4 5, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে যদি এমসিকিউ আসে প্রচুরক নির্ণয় করো, তাহলে তোমাকে দেখতে হবে এই সংখ্যাগুলোর মধ্যে একাধিকবার আছে কোন সংখ্যাটা। দেখো 4 আছে 2 বার, তাহলে 4 কে বলবো আমরা হচ্ছে প্রচুরক। তাহলে এইটা হচ্ছে আমার হচ্ছে 4 হচ্ছে প্রচুরক। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এমসিকিউ এর জন্য যেটা দেওয়া থাকবে, এখান থেকে বেশি সংখ্যক বার যেটা থাকবে সেটাই হচ্ছে প্রচুরক। আর সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য এখানে এইরকম একটা সারণী দেওয়া থাকবে। মনে করো এখান থেকে আমি সারণী দেওয়া আছে, তোমরা শুধু পরীক্ষার খাতায় সারণী উঠালেই হয়ে যাবে। তারপর এই ছেড়ে প্রচুরকের সূত্রটা কি বলতো? প্রচুরকের সূত্রটা লিখি আমি একটু। এটা হচ্ছে তোমার প্রচুরক সমান সমান L প্লাস F1, F1 প্লাস F2 ইনটু হচ্ছে H। এটা হচ্ছে প্রচুরকের সূত্র যখন শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখতেছি, এখানে
এল বাইর করতে হবে, F1 বাইর করতে হবে, F2 বাইর করতে হবে, তারপর এইচ বাইর করতে হবে। ঠিক আছে, এই কয়টা জিনিস আমাকে বাইর করতে হবে। এখন গণসংখ্যা সবচেয়ে বেশি বার যে সংখ্যাটা আছে, দেখো এখানে গণসংখ্যা যেটা বেশি, এই সংখ্যাটার মধ্যে আবার প্রচুরক আছে। দেখো 3, 10, 18, 8, 6, তার মানে এটাতে প্রচুরক আছে। এই শ্রেণীর নিম্ন সীমাটাকে বলতেছি আমি এল। তাহলে এখানে হচ্ছে 48। এখানে যে সারণী দেওয়া থাকবে না কেন, যার মধ্যে গণসংখ্যা সবচেয়ে বেশি সেখানে আমরা প্রচুরক পাবো। ঠিক আছে, তাহলে এখানে 48। F1 কি, এই সংখ্যাটা থেকে বাদ দিলে যেটা পাবো এটা হচ্ছে F1, এই সংখ্যাটা থেকে এটা বাদ দিলে যেটা পাবো এটা হচ্ছে F2। তাহলে F1 25 মাইনাস 18 বাদ, 25 থেকে 18 বাদ দাও তো কত হয়, 25 থেকে যদি আমি 18 বাদ দিই, 25 মাইনাস 18, এখানে হচ্ছে 60। তাহলে এখানে হচ্ছে আমার F1 হচ্ছে এটা। আর 25 থেকে এই পাশে আমি 8 বাদ দিই, তাহলে কত হয় দেখো, 25 থেকে যদি আমি 8 বাদ দিই, 25 বিয়োগ হচ্ছে 8, তাহলে এটা হচ্ছে 70। এইচটা কি, সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বাদ, এটা সবসময়ের জন্য ব্যবধান, বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের এইচ। তার মানে এটা কিছুক্ষণ আগে করলাম 6। তাহলে আমরা লিখবো নির্ণয় প্রশ্ন সমান সমান L প্লাস F1, F1 প্লাস F2 ইনটু H। মানগুলো বসাবো। L এর মান কত, 48, প্লাস F1 কত 7, F1 7 প্লাস 17 ইনটু 6, তাহলে এখানে হচ্ছে 48। তাহলে এটা 6 সাথে কত হয় 42, এটা যোগ করো, 7 সাথে 14 4 থাকে 1, 24। তাহলে এটা তাহলে 42 ভাগ হচ্ছে 24 যোগ হচ্ছে 48, কত 49.75। তাহলে এটা হচ্ছে আমাদের 49, 4975, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো এখান থেকে প্রশ্নক হচ্ছে অনেক সোজা, আমাদের সবচেয়ে বেশি গণসংখ্যাটা ধরতে হবে। এখানে টেবিলে যা আছে তাই, এটা কোনো নতুনভাবে সাজানোর দরকার নেই, সেটা এটাও হতে পারে, অন্য কোনো টেবিল হতে পারে। তাহলে এখান থেকে শুধু এল, গণসংখ্যা যেটা বেশি আছে এলটা বাইর করে নিব। যা গণসংখ্যা বেশি, পূর্বের সংখ্যাটা বাদ দিলে F1 পাওয়া যাবে, পরের সংখ্যাটা বাদ দিলে F2 পাওয়া যাবে। এইচ তো শ্রেণী ব্যবধান, যে কোনো একটা শ্রেণী যদি নেই, বড় সংখ্যাটার থেকে ছোট সংখ্যাটা বাদ দিলে তার সাথে 1 যোগ করতে হবে। কিন্তু সব ক্ষেত্রে কি তাই না, বলছিলাম যেটা 30 থেকে 35, 36, আর 35 থেকে সামথিং থাকলে তখন 1 যোগ করার কোনো দরকার নেই। তাহলে আমরা এটা বাইর করে নিলাম, তারপর সূত্রটা লিখলাম, সূত্রটা বসায় মান যদি বসাই দিলাম, তারপরে এই মতো। তাহলে আমার এখান থেকে দেখো প্রস্তুত হয়ে গেল। তারপর থাকলো আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা। তাহলে এখন চলো আমরা খাতা কলমে চলে যাব।